আজকের বাংলা সংবাদে সবাইকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতে জানাবো হাইকোর্টের নির্দেশে শেখ হাসিনার মামলা বাতিল করছে আলহামদুলিল্লাহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আরও জানাবো, এদিকে পারমাণবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আরও জানাবো, এদিকে জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায় বললেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো, এদিকে টানা ১৬ দিন তেল সরবরাহ বন্ধ, দুর্ভোগে ২ উপজেলার হাজারো মানুষ, বিএনপি সরকারের অবহেলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো, আজ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং শুরু, একবারে জ্বালানি লোডে চলবে ১.৫ বছর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানাবো, এদিকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক মোহাম্মদ হোসেন নিহতের ঘটনায় হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ধার্য করা হয়েছে আগামী ২১ মে। এদিকে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল, কিন্তু একই মামলায় একাধিক আসামির পক্ষে সময়ের আবেদন করায় আদালত শুনানির নতুন তারিখ ধার্য করেন। ঢাকার বিশেষ জজ বিশেষ দায়রা আদালতের বিচারিক রবিউল ইসলাম এই তারিখ ধার্য করেছেন। এই মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইনজীবী ফারজানা ইয়াসমিন রাকি বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি সাদেক খান সহ কারাগারে থাকা ৪ জনকে আদালতে হাজির করা হয়। শেখ হাসিনা ২০ জন এই মামলায় পলাতক রয়েছেন। এই মামলায় ১০ আসামি জামিনে আসেন। মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালে ১৯ জুলাই মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মোহাম্মদ হোসেন। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এদিকে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ থানার এসআই একরামুজ্জামান আদালতে শেখ হাসিনা ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় শেখ হাসিনা সহ ২০ জন পলাতক আসামির বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আরিফ ইয়ান সহ অনেকেই আসামি করা হয়েছে। এদিকে আদালত থেকে নামানোর সময় পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাকির উদ্দেশ্যে করে বলেন, প্রিজন ভ্যানে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। চিকিৎসা সেবা পেতে বিষয়টি আদালতের নজর আনতে আইনজীবীকে আবেদন করার কথা বলেন তিনি। তবে আইনজীবী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত হওয়া ঘটনায় আজকের নয়, কয়েকদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নেওয়ার সময় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা। এদিকে আরও জানা যায়, শেখ হাসিনা একের পর এক শেখ হাসিনার নামে হত্যা মামলা সহ অনেক কিছু রয়েছে। শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। এদিকে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ দিলে অনুরোধ করেছে বাংলাদেশ। ভারত সরকার বিষয়টি নিয়ে পরিচালনা করার ঘোষণা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরিচালনার ভারতের সম্মত হওয়া ইঙ্গিত দিতে পারে যে গভীরভাবে বিভাজিত রাজনৈতিক ইস্যুতে কিছুটা নমনীয় এসেছে। তবে পর্যবেক্ষকেরা সতর্ক করেছেন যে এর অর্থ এই যে নয়াদিল্লি এখন এই সাবেক বাংলাদেশি এই শাসককে হস্তান্তর প্রস্তুত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালে আগস্টে গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ভারতে চলে যান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৭ তারিখে নিশ্চিত করেছে যে তারা ঢাকায় প্রত্যর্পণ অনুরোধটি আনুষ্ঠানিকভাবে পরিচালনা করেছে। এই ঘোষণা ভারতের আগের অবস্থান থেকে একটু সরিয়ে আসবে, কেননা ভারতের দিল্লির উপর জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক রহিম কিছু বলেছেন। শেখ হাসিনা নির্বাসন ঘটে একটি সহিংস গণ অভ্যুত্থান ও ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ, প্রাণঘাতী দমন পীড়নের পর উচ্চ যুব বেকারত্ব ও কথিত অর্থনৈতিক অব্যবস্থাপনা এই আন্দোলন জ্বালানি জুগিয়েছিলেন, যা তার গত ১৫ বছরের শাসনের অবসান ঘটায়। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভারত। ঐতিহাসিক মৃত্যুদণ্ডের মুখোমুখি এমন ব্যক্তিদের প্রত্যর্পণ এড়িয়ে চলে অনেক সময় মানবিক কারণ উল্লেখ করেছেন। এদিকে ভারত 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে হাসিনাকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখেছেন তিনি। ভারতের নিরাপত্তা উদ্বেগ বিশেষ করে ইসলামপন্থী চরমপন্থা ও আঞ্চলিক সংযোগ সমাধানে ভূমিকা রেখেছিল। শেখ হাসিনার প্রত্যাপন আইনি নয় বরং রাজনৈতিক ইস্যু বলেই মনে করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান ট্র্যাজেডির গবেষণা ফর অমিত রঞ্জন। তার মতে বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তিনি বলেন, ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ দিগ্বিকে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ভারত দুই দেশের কিছু রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায়। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গৃহীত নীতি ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন ভূমিকা রেখেছে। এর মধ্যে রয়েছে ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা এবং বাংলাদেশের চীনা সংস্থাগুলোর কার্যক্রমের আমন্ত্রণ। ডক্টর ইউনূস ভারতকে শেখ হাসিনাকে সমর্থন ও আশ্রয় দেওয়ার জন্য সমালোচনা করে বলেন, ছাত্রদল প্রতিটা ক্যাম্পাসে পায়ে পড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এদিকে সন্ধ্যায় যশোরের বিডি হলের মিলনায়তনে ছাত্র শিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রদল কাদের উপর পেশি শক্তি দেখায়? তোমরা যখন ছাত্রলীগের কাছে মার খাইতো তখন সেই মারগুলো কারা ঠেকাইছে? তোমরা সিন্নি গাইলা মোল্লাদের ওসিয়ায়, সে মোল্লাদের এখন ভুলে যাও। আমরা ধৈর্য ধারণ করেছি, কিন্তু দুর্বল ভেবো না, তোমরা সাবধান হয়ে যাও। ক্রিকেটার উপমা টেনে তিনি বলেন, জায়গায় জায়গায় দাঁড়ায় বল করে জোর হয় না, বল জোরে আনতে রান আপনিতে পিছিয়ে দিতে হয়। এর মধ্যে তোমরা শুধরে না গেলে ছাত্র শিবির পেস বল করবে, তখন তোমাদের অস্তিত্ব ছাত্রলীগের মতোই হবে। এদিকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে ছাত্রদলকে নিয়ে বিএনপির পরিকল্পিত এই হামলা হচ্ছে অভিযোগ করে শিবিরের কেন্দ্রীয় এই সভাপতি বলেন, ছাত্রদলের এই হামলার বিএনপির ইঙ্গিত হচ্ছে দেশের দায়িত্ব নিয়ে ওপরে দেখেছে খুব ফিটফাট আছে, অর্থনীতির অবস্থা তলে তলে বেহাল। এমন পরিস্থিতি সামাল দিতে জনগণের দৃষ্টি ভিন্ন থেকে প্রবাহিত ক্যাম্পাসে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। এরা দেশের জনগণ বোঝে, গণভোটের রায়কে তোমরা মানো না মানো সেই দিকে থেকেও দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাও। তোমরা গুম অধ্যাদেশ বাতিল করে তোমাদের মতো বিভিন্ন অধ্যাদেশ তৈরি হতো। এই পথেই হেঁটেছিল আওয়ামী লীগের, ফলে তাদের দেশ থেকে পালাতে হয়েছে, তোমাদেরও দেশ থেকে পালাতে হবে। এখন সেই সময়ের অপেক্ষায় দেশবাসী শুধু রয়েছে। এদিকে ছাত্র শিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলাম সভাপতিত্বে সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফিজুল ইসমাইল হোসেন। অন্যদিকে বক্তব্য দেন যশোর ৫ আসনের সংসদ সদস্য গাজী ইনামুল হক, যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সহ অনেকে সেখানে উপস্থিত ছিল বলে জানিয়েছে তারা। হঠাৎ করে অসুস্থ হয়েছেন এনসিপি নেতা সাজিদ আলম। এদিকে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাজিদ আলম বেলা 2:30টায় সাজিদ আলমকে হাসপাতালে নেওয়া হয়। সাজিদ আলম ছোট ভাই সাওদাত হোসেন সাকিব জানান, হঠাৎ পেট ব্যথা অনুভূতি হওয়ায় সাজিদ আলমকে হাসপাতালে নেওয়া হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে জানা যায় তার পেটে পাথর রয়েছে এবং তার মূত্রনালীতে ইনফেকশন করেছে। খুব দ্রুত তাকে অপারেশন করতে হবে, তা না হলে বাঁচানো যাবে না বলে জানিয়েছে তারা। এদিকে আরও জানা যায় জামাতের আমির তার জন্য দোয়া করেন। এদিকে ফজলুর রহমানকে নিয়ে জামাতের আমির আরও বলেন, মুক্তিযোদ্ধা ও রাজাকার প্রসঙ্গে নিয়ে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। তার বক্তব্যের প্রতিক্রিয়া বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তিনি পার্সোনালিটি আমাকে হার্ট করেছেন। এদিকে বেলা 3টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, বিরোধী দলীয় নেতা নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য বলেন, অথচ জামাত ইসলাম করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারে কেউ জামাত করতে পারে না। ফজলুর রহমান এর সংক্রান্ত বক্তব্যের পর বিরোধী দলের সদস্য হইচই শুরু করেন। তার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে প্রায় 10 মিনিট চরম উত্তেজনা ও অচল ব্যবস্থা সৃষ্টি হয়েছে।
ফজলুর রহমানের বক্তব্যের পর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে তার অবদান সব কিছু ছিল, কিন্তু নিজের অবদান বলতে তিনি আরেকজনের অবদানের ওপর হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়নি। তিনি পার্সোনালিটি আমাকে হার্ট করেছে। ডক্টর শফিকুর রহমান আরও অভিযোগ করে বলেন, তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বলে তিনি এটাকে চ্যালেঞ্জ করেছে। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ পরিবারের কেউ জামাত ইসলামী হতে পারে না, তাহলে ওনাকে জিজ্ঞেস করা লাগবে। আমি এটা তীব্র নিন্দা জানাই। এদিকে ফজলুর রহমানের বক্তব্যের অসংসদীয় অংশ এক্সপান্স করার দাবি জানিয়ে ডক্টর শফিকুর রহমান আরও বলেছেন, কিন্তু ফজলুর রহমান এটাকে শেষ পর্যন্ত কনক্লুশন রাখলে কি দিয়ে যার মগজ যেরকম তার কনক্লু সেরকম। তার মতো একজন প্রবীণ ব্যক্তিত্বের কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে আমি এ ধরনের আচরণ আশা করিনি এবং আশা করব না কোনোদিন। ফজলুর রহমানের বক্তব্যের অসংসদীয় অঙ্গ চ্যালেঞ্জ করেছেন এটাকে শেষ পর্যন্ত। এদিকে পরে ফজলুর রহমান আরও বক্তব্য দিতে চাইলে স্পিকার তাকে ফ্লোর না দিয়ে বলেন, এখন আর তো না বললেও চলে, আমরা সংসদ উত্তপ্ত হোক এরকম চাই না, আপনি একটু দয়া করে বসুন। স্পিকার বলেন, ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যদি অসংসদীয় কোনো কিছু থাকলে সেটা এক্সপোজ করা হবে। বিরোধী দলের নেতা সে বক্তব্য দিয়েছে সেটা এক্সপোজ করা হবে। এদিকে বিরোধী দলের নেতা যে বক্তব্য দিয়েছে তার মধ্যে যদি কোনো কিছু অসংসদীয় থাকে সেটি এক্সপোজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে রাজাকার খেলার দিন শেষ বলে জানিয়েছে তারা, রাজাকারের দিন শেষ। এদিকে আরও বলেন, বিজয় দিবসে নাটকের নারী নির্যাতনের দৃশ্য পাঞ্জাবি টুপি পরে যে ঘটনাটি ঘটেছিল কিছুদিন আগে, এদিকে জানা যায় সেই ঘটনাকে কেন্দ্র করে এই কথা বলেছেন তিনি প্রত্যক্ষদর্শী এবং ভিডিও ফুটেজ সূত্রে জানা যায় কলেজের 12 থেকে 15 জন শিক্ষার্থী নাটকটিতে অংশ নেন, যেখানে মুক্তিযুদ্ধ ও রাজাকারের মধ্যকার সংযতম চিত্র তুলে ধরা হয়। রাজাকারের বিমুখে কয়েকজন শিক্ষার্থী পাঞ্জাবি টুপি পরে অভিনয় করেছিলেন। এই দৃশ্যে নারী নির্যাতনের অংশ থাকাকালীন উপজেলা জামাতের আমির আব্দুর রহমান এবং পৌর আমির আবুল খের মৌসে আপত্তিকার জানান। তারা দাবি করেন এই পোশাক রাজাকারের চরিত্র চেতনাক মুসলিম ধর্মীয় অনুভূতি আঘাত হানিয়েছে। তারা তাৎক্ষণিকভাবে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুদ্দিনের কাছে এর ব্যাখ্যা দাবি করেন। এদিকে উপজেলা জামাত আমির আব্দুর রহিম তার আপত্তির কারণ ব্যাখ্যা করে বলেন, পাঞ্জাবি টুপি পরে অভিনয় করা একজন মুসলিম হিসেবে আমি এটি মেনে নিতে পারতেছি না। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুদ্দিন এই ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হিসেবে একায়িত করেন। তিনি বলেন, পরে সংশ্লিষ্ট সবাই মিলে বিষয়টি সমাধান করা হবে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লেটুন দেওয়ান ঘটনা নিশ্চিত করে বলেন, আনুষ্ঠানিক বিষয় শেষ পর্যন্ত নাটক চলাকালে পাঞ্জাবি টুপি ব্যবহার নিয়ে এক কক্ষ আপত্তিকে তোলে কিছুটা কথা কাটাকাটি হয়েছিল, তবে প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপ দ্রুত বিষয়টি সমাধান করা হয়, যা অপরিকর ঘটনা বলে দাবি করেছেন তারা।